But you have to listen. First time. The invasion. We can do this. Does it matter what happens to me? হেই বন্ধুরা, একবার কল্পনা করুন তো, আপনি মারা যাওয়ার পর যদি আপনার কাছে সেই দিনটি বারবার ফিরে আসে, তাহলে কেমন মনে হবে আপনার? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের মধ্যে নিয়ে চলে এসেছি ঠিক এরকমই একটা গল্পের মুভি এক্সপ্লেনেশন, যেটা মুক্তি পায় 2014 সালে। আর এই মুভিটিতে অভিনয় করেছেন আমার পছন্দের অভিনেতা টম ক্রুজ। মূলত এই টম ক্রুজের জন্যই এই মুভিটা প্লে করেছিলাম। মুভিটি একদম দুর্দান্ত এবং মারকাটেরি অ্যাকশনে ভরপুর এক আমেরিকান সায়েন্স ফিকশন মুভি। মুভিটি আমি যখন প্রথম দেখি, আমি শুধুমাত্র আমার প্রিয় অভিনেতা টম ক্রুজের জন্যই এই মুভিটা দেখা শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীতে এই মুভির গল্প আমাকে পুরোপুরি চমকে দেয়। এবার দেখুন আপনাদের এই মুভিটা কেমন লাগে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মুভি। তবে শুরু করার আগে বন্ধুরা, আমি স্টার লাইফ এক্সপ্লেইনডের পক্ষ থেকে মোহাম্মদ শান্ত আছি আপনাদের সাথে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই 2015 সালে একটি অ্যাস্ট্রয়েড পৃথিবীতে আক্রমণ করে, অর্থাৎ ইউরোপে। আর এই অ্যাস্ট্রয়েডের মধ্যে ছিল মিমিক নামের এক ধরনের এলিয়েন, যার পর ওই এলিয়েনদের সাথেই শুরু হয় মানব জাতির লড়াই। কিন্তু ওই এলিয়েন জাতিরা খুব দ্রুতই মানব জাতিকে পরাস্ত করে সারা পৃথিবীতে রাজত্ব করতে শুরু করেছিল, যার কারণে ন্যাটো এই বিষয়ের উপর নজরদারি চালাতে শুরু করে। কারণ ন্যাটোর প্রধান কাজই হলো তার অধীনে থাকা সকল স্বাধীন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা এবং তাদের ভেতর শান্তি চুক্তি বজায় রাখা, যেটা আমরা প্রায় সকলেই ইতিহাসে পড়েছি, কিংবা আমরা যারা ছোট আছি তারা ভবিষ্যতে জানবো। ওকে, তাহলে মুভির গল্পে ফিরে আসা যাক। এইখান থেকে মুভির সিন 5 বছর পর শিফট হয়, অর্থাৎ 2020 সালে। আর তখন আমরা জানতে পারি এই 5 বছরে বহু যুদ্ধ হয়েছে এই মিমিক নামের এলিয়েনদের সাথে। আর সবগুলো যুদ্ধতেই মানব জাতিরা পরাজিত হয়েছিল, শুধুমাত্র একটি মাত্র যুদ্ধ ব্যতীত। সেই যুদ্ধে মানব জাতির এক বিশেষ ধরনের স্যুট তৈরি করেছিল, যার দ্বারা তারা এই মিমিক নামের এলিয়েনদেরকে হারিয়েছিল। এবং ফ্রান্সে সেই স্যুট ব্যবহার করেই মানব জাতিরা সেই এলিয়েনদের বিরুদ্ধে লড়াই করেছিল, আর যার ফলে ফ্রান্সকে তারা মুক্ত করতে পেরেছিল এই এলিয়েনদের হাত থেকে। যার কারণে বড় বড় অফিসার এবং বিজ্ঞানীদের মধ্যে ধারণা আসে এই স্যুট ব্যবহার করেই হয়তো বা সেই এলিয়েনদেরকে হারানো সম্ভব। আর তারা মনে করে এই জ্যাকেটটি তাদের, অর্থাৎ সেই স্যুটটি তাদের কাছে আশীর্বাদ, কারণ এছাড়া তাদের কাছে আর কোনো অস্ত্র ছিল না এই এলিয়েনদের বিরুদ্ধে লড়াই করার মতো। আর এই কারণেই ন্যাটোর অধীনে থাকা সকল দেশের সামরিক বাহিনীগুলো মিলে একত্রে এক ধরনের সামরিক বাহিনী তৈরি করছে। আর এই সামরিক বাহিনীর কাজ হবে এই স্যুট পরিধান করে যে সকল জায়গায় সেই মিমিক নামের এলিয়েনগুলো আছে সে সকল জায়গায় আক্রমণ চালানো এবং সেই এলিয়েনদেরকে হারিয়ে সেই জায়গাকে মুক্ত করা। আর এই মিশনে এখানকার প্রধান হবে ইউরোপের একজন স্পেশাল সার্জন রিতা ভ্রাতাস্কি। আর এই ধরনের বিশাল এক নেতৃত্ব দেওয়ার কারণ হচ্ছে রিতা ভ্রাতাস্কি যে যুদ্ধে মানব জাতি জিতেছিল ফ্রান্সের এক লড়াই এই স্যুট ব্যবহার করে, সেখানে নেতৃত্ব দিয়েছিল এই মহিলা, যার ফলে এই মহিলা অনেকগুলো মিমিককে একাই হত্যা করেছিল এবং যার কারণে তাকেই সকলে আইকন মানতে শুরু করে। যার কারণে এই মহিলাকে দ্য অ্যাঞ্জেল অফ ভার্দুন নামে সম্মানিত করা হয়েছে। এমনকি পরবর্তী মিশনগুলোতেও তাকে একজন আইকন হিসেবে দেখা হচ্ছে। ওকে, এরপর আমরা পরিচিত হই এই মুভির একজন মুখ্য চরিত্রের সাথে, মেজর উইলিয়াম কেজ অর্থাৎ টম ক্রুজের সাথে, আর যিনি একজন ইউএস আর্মির একজন মেজর। আর এই যে আবারও এলিয়েনদের উপর আবারও হামলা চালানোর জন্য যে স্পেশাল ফোর্স তৈরি করা হচ্ছে, সে বিষয় নেই উইলিয়াম ক্রেজ লন্ডনে পৌঁছাই বড় অফিসারের সাথে কথা বলতে। কারণ ফ্রান্সের আরো যে সকল জায়গায় এলিয়েনদের বিপক্ষে লড়াই হবে তার পুরোটাই নেতৃত্ব দেবে এই জেনারেল ব্রিঘাম। আর জেনারেলের সাথে টম ক্রুজের দেখা হওয়ার পরপরই জেনারেল টম ক্রুজকে আদেশ দেয় সামনে এলিয়েনদের বিরুদ্ধে যে মিশন হবে সেখানে টম ক্রুজ যেন নেতৃত্ব দেয় এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করে। যেটা শুনে টম ক্রুজ অর্থাৎ মেজর ক্রেজ পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ সে ছিল একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আর ঊর্ধ্বতন কর্মকর্তারা কখনোই কোনো যুদ্ধে অংশগ্রহণ করে না, এমনকি সেই বিষয় নিয়ে তাদের কোনো প্রশিক্ষণও নেই। আর যার জন্য ক্রেজ এই বিষয়ে নাকচ করে, এমনকি সে ব্রিঘহ্যামকে হুমকিও দিতে থাকে যদি সে জোরপূর্বক তাকে এই যুদ্ধে পাঠিয়ে দেয় তাহলে সে তার বিরুদ্ধে মানহানির একটি বিষয় সামনে আনবে, আর যা মিডিয়াতে প্রকাশও করবে। আর এই মেজর ক্রেজ, কারণ ক্রেজ মনে করে তার কাছে কোনো প্রশিক্ষণ নেই, আর এই ভয়ঙ্কর এলিয়েনদের বিরুদ্ধে এই প্রশিক্ষণহীন অবস্থায় যদি সে পতিত হয় তাহলে তা হবে তার জীবনের সবচাইতে বড় বোকামি, আর সেজন্য সে সরাসরি নাকচ করে দেয়। আর যার কারণে ব্রিঘহ্যামকে ক্রেজ ভয়ও দেখায় এই যুদ্ধে যেন তাকে না পাঠানো হয়, আর যদি পাঠায় তাহলে সে তার বিরুদ্ধে
মিডিয়ার সামনে মুখ খুলে দিবে যে তাকে জোরপূর্বক যুদ্ধে পাঠানো হয়েছে। ফলস্বরূপ মেজর ব্রিঘ্যাম সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু মেজর ক্রেজ যখন চলে যাচ্ছিল তখন ব্রিঘ্যামের অর্ডারে কিছু পুলিশজন তাকে ইলেকট্রিক শকের মাধ্যমে অজ্ঞান করে ফেলে দেয়। কিন্তু অজ্ঞান হওয়ার আগেই মেজর ক্রেজ বুঝতে পারে তার বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র চলছে, আর সেই ষড়যন্ত্রের রচয়িতা হচ্ছে এই মেজর ব্রিঘ্যাম। সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই অর্ডার দিয়েছিল মেজর ব্রিঘ্যাম ক্রেজকে অ্যারেস্ট করার জন্য। আর যা শুনতে পাই মেজর ক্রেজ, আর তারপর তা শুনে সে দৌড়াতে শুরু করে। কিন্তু এক পর্যায়ে সে গার্ডদের মুখোমুখি হয়ে যায় এবং ইলেকট্রিক শকের দ্বারা সে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন মেজর ক্রেজের জ্ঞান ফিরে তখন সে হিট্রো নামের এক ব্যাটালিয়নের আন্ডারে সে নিজেকে আবিষ্কার করে, যে বিমানবন্দরটি এখন বর্তমানে একটি সামরিক ঘাঁটি। আর এখানেই প্রস্তুত হচ্ছে সেই বিশেষ টিম যারা আগামীতে সেই ভয়ঙ্কর এলিয়েন অর্থাৎ মিমিকদের বিরুদ্ধে লড়াই করবে। যাই হোক, এখানে মেজর ক্রেজের পরিচয় হয় ফ্যারেল নামের এক সিপাহীর সাথে। আর এই ফ্যারেল মেজর ক্রেজকে বলে পরবর্তী দিনের জন্য সে যেন প্রস্তুত হয় এবং স্পেশাল ট্রেনিং গ্রহণ করে। কিন্তু এখানেও মেজর ক্রেজ ফ্যারেলকে বোঝাতে থাকে তাকে এখানে ভুল করে নিয়ে আসা হয়েছে। সে একজন বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, তার কাছে কোনো স্পেশাল ট্রেনিং নেই, তার কাছে নেই কোনো সামরিক অস্ত্রশস্ত্র। আর এই অবস্থায় সেই মিমিকদের সামনে পড়া মানে নেহাত আত্মহত্যা। কিন্তু ফ্যারেল তার কোনো কথাই শোনে না, আর যার জন্য বাধ্য হয়ে ক্রেজ সেই ফ্যারেলকে অনুরোধ করতে থাকে যেন তাকে একটি মাত্র ফোন কল করতে দেওয়া হয়। কিন্তু মেজর ফ্যারেল জানায় এই মুহূর্তে কোনো ফোন কল করা সম্ভব নয়, কারণ এখানে চলছে এক ধরনের স্পেশাল ট্রেনিং যা সকল লোকচক্ষুর আড়ালে হচ্ছে। কারণ ফ্যারেলের কাছে একটা চিঠি এসেছিল যেখানে লেখা ছিল এই ব্যক্তিটি এখান থেকে পালানোর জন্য নানা ধরনের কায়দা কৌশল করবে এবং মিথ্যাও বলতে পারে। কিন্তু ফ্যারেল যেন সেগুলোতে কর্ণপাত না করে আর কোনোভাবেই যেন এই ক্রেজের কোনো কথাই বিশ্বাস করা না হয়। আর যার কারণে মেজর ক্রেজ পুরোপুরি নিরুপায় হয়ে পড়ে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওই অফিসারই সেই ভয়ঙ্কর প্রশিক্ষণপ্রাপ্ত এক ব্যাটালিয়নের সাথে মেজর ক্রেজের পরিচয় করিয়ে দেয়, যার নাম জেস স্কোয়াড। আর এই টিমের সাথেই মেজর ক্রেজ আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে চলেছে। আর এখানেও মেজর ক্রেজ তাদের বোঝাতে চেষ্টা করে যে লড়াই করার মতো তার কাছে কোনো প্রশিক্ষণই নেই, কোনো নেই ট্রেনিং। আর সেই মিমিকরা তো আরো ভয়ঙ্কর, তাদের সামনে পড়া মানে তার অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। কিন্তু তারা তার কোনো কথাই শোনে না, কারণ সে লেটারে লেখাই ছিল সে নানা ধরনের বাহানা দিতে পারে। আর সার্জেন্ট ফ্যারেল তার টিমদেরকে আগে থেকে সতর্ক করে দিয়েছিল এই ব্যাপারে যে মেজর ক্রেজের কোনো কথাই যেন তারা কর্ণপাত না করে। তাই জেএস স্কোয়াডের কোনো সদস্যরাই মেজর ক্রেজের কোনো কথাই আর বিশ্বাস করে না। এরপর আমরা দেখতে পাই মেজর ক্রেজ সহ সকলকেই সেই স্পেশাল স্যুটটি দেওয়া হয় যা দিয়ে তারা সেই মিমিক নামের এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু কেজ যখন তাদের জিজ্ঞেস করে এই স্যুট কিভাবে সে ব্যবহার করবে যুদ্ধের সময়, কিন্তু কেউই তাকে এই ব্যাপারে সাহায্য করে না, কারণ সকলেই বিশ্বাস করে কেজ একজন মিথ্যুক। তারা বিশ্বাস করে কেজ ইচ্ছা করে এসব করছে। এরপর আমরা দেখতে পাই তারা সকলে একটি হেলিকপ্টারের মাধ্যমে সেই যুদ্ধের ময়দানের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু নির্দিষ্ট জায়গায় ল্যান্ড করার আগেই শত্রুরা অর্থাৎ সেই এলিয়েনরা সেই প্লেনে অ্যাটাক করে বসে আর আগুন ধরে যায় সেই জাহাজে, যার কোনো আইডিয়াই ছিল না সেই সার্জেন্ট ফ্যারেল আর তার স্কোয়াডের। আর তার কারণে তাদের বাধ্য হয়েই সময়ের আগেই তাদের ল্যান্ডিং করতে হয়, যার কারণে পুরো স্কোয়াডটাই তাদের এলোমেলো হয়ে যায়। সবকিছুর আগে এখানে বলে রাখি এই মিশনটা কিন্তু এলিয়েনদের অজান্তেই অ্যাটাক করার উদ্দেশ্য ছিল, কিন্তু তার আগে এলিয়েনরা জানতে পেরে গিয়েছিল যে তাদের উপর অ্যাটাক হচ্ছে। মানবজাতিরা প্ল্যান করেছিল এলিয়েনদের অজ্ঞাত বশেই অর্থাৎ তারা জানার আগেই তাদের উপর হামলা করবে হঠাৎই, যার কারণে তারা যেন একটু আপার হ্যান্ডে থাকতে পারে। কিন্তু তারা ভুল ছিল, এলিয়েনরা তার আগেই জানতে পেরে গিয়েছিল তাদের অ্যাটাক সম্বন্ধে। আর সে কারণে এলিয়েনরা আগে ভাগেই তৈরি ছিল এই যুদ্ধের জন্য, আর যার ফলে নিমিষের মধ্যেই বহু সেনাবাহিনীকে তারা হত্যা করে ফেলে। কিন্তু সেনাবাহিনীদের পক্ষে সেই প্রতিরোধটুকুও ছিল না নিজেদেরকে বাঁচানোর জন্য। লড়াইয়ের ময়দানে আমরা সেই আইকন রিতা রাতাস্কিকেও দেখতে পাই, কিন্তু দুর্ভাগ্যবশত সে কয়েক মিনিটের মধ্যেই সেই মিমিকদের হাতে মারা যায়, কারণ মিমিকরা ছিল আরো পাওয়ারফুল এবং আরো শক্তিশালী। সে তুলনায় তাদের কাছে ছিল না কোনো অস্ত্র, না ছিল কোনো আত্মরক্ষার জিনিস। এখানে দেখানো হয় একটি মোটু বারবার সে মারা যাচ্ছে একটি জাহাজ ভূপাতিত হওয়ার কারণে। কিন্তু ক্রেজ যেহেতু সেই স্যুটটি ব্যবহার করতে পারে না, সেই স্যুট ব্যবহার করতে না পারার কারণে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিল বাঁচার জন্য। কোনো রকমে ক্রেজ খুব কষ্ট করে একটি মিমিককে হত্যা করে, কিন্তু তাও ছিল তা কাকতালীয় ভাবে। কিন্তু হঠাৎই সেখানে একটি নীল ধরনের মিমিক এসে উপস্থিত হয়, যার সামনে ক্রেজ ছিল একটি বাচ্চার মতো। আর এই মুভিতে এই নীল রঙের মিমিককে আলফা নামে ডাকা হয়। সেই আলফাটিকে দেখা মাত্রই ক্রেজ তার পাশে পড়ে থাকা একটি বোমা হাতে নেয়, আর এই বোমা হাতে নেওয়া দেখেই মিমিক তার উপর আক্রমণ করে দেয়। আর ঠিক তখনই সেই বোমাটি সেখানে বিস্ফোরিত হয়, আর যার ফলে সেই মিমিক অর্থাৎ সেই আলফা এবং ক্রেজ সেখানেই মারা যায়। কিন্তু এখানে একটি চমৎকার ঘটে যায়, আমরা দেখতে পাই ক্রেজ পরবর্তীতে আবারও আতঙ্কিত হয়ে সে একই জায়গায় জেগে ওঠে, আগের দিন যেখানে তার জ্ঞান ফিরেছিল।
যেখানে আবারও সেই সার্জেন্ট ফ্যারেল তার সাথে দেখা করে এবং আবারও সেই সিটিতে বের করে। আগের দিন ক্রেজের সাথে যে যে ঘটনাগুলো ঘটেছিল তা আবারও ঘটতে থাকে নতুন করে তার সাথে। ক্রেজ বুঝতে পারছিল না তার সাথে হচ্ছেটা কি। তারপর আবারও ঘটতে থাকে তার সাথে সেই সেম ঘটনা। সার্জেন্ট ফ্যারেল তাকে সেই স্কোয়াডের সাথে পরিচয় করে দেয়। সেই সার্জেন্ট ফ্যারেল আবারও তাদেরকে সতর্ক করে দেয় যে এই লোকটি মিথ্যুক হতে পারে, নানা ধরনের কায়দা কানুন করতে পারে। আর ক্রেজ সেখানে ভাবছিল তার সাথে আবারও এগুলো কি ঘটছে, সে কি স্বপ্ন দেখছিল নাকি বাস্তবিক অর্থেই তার সাথে এগুলো ঘটছে। আবার আগের দিনের মতো সবাই সেখানে পরবর্তী দিনে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। আবার আগের ঘটনার মতো সে আবারও যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্লেনে ওঠে। আবারও এলিয়েনদের আতঙ্কিত অনাকাঙ্ক্ষিত আক্রমণ ঘটে, যার কারণে তারা ল্যান্ডিং এর পূর্বেই তাদের প্লেনে আগুন ধরে যায়, যা প্রত্যক্ষ করছিল মেজর ক্রেজ। কিন্তু এবারও কিছুক্ষণের মধ্যেই তারা সবাই মারা যায় সেখানে। আর একইভাবে সে আবারও জাগ্রত হয় সেই একই জায়গায় এবং এবার ছিল সে আরো আতঙ্কিত। এবার সে বুঝতে পারে অর্থাৎ মেজর ক্রেজ অনুধাবন করতে পারে তার সাথে ঘটছে একটি অতি প্রাকৃত কিছু। এইভাবে তার সাথে আরো ঘটে 2-3 বার, যার ফলে মেজর ক্রেজ বুঝতে পারে সে কোনো ধরনের টাইম লুপে আটকে গেছে। আর যার ফলে সে যতবারই মারা যাচ্ছে সে একই টাইম লুপে চলে আসছে। ফলে মেজর ক্রেজ সার্জেন্ট ফ্যারেল এবং তার বাকি স্কোয়াডদের বোঝাতে চেষ্টা করে তারা একটা টাইম লুপে ভেসে গেছে, কিন্তু তার কথা কেউই বিশ্বাস করে না। বরং তার মুখে এক ধরনের টেপ লাগিয়ে মুখ আটকিয়ে দেওয়া হয় এবং সেই স্যুটটা পরিয়ে আবারও সেই প্লেনে তাকে উঠানো হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আবারও এলিয়েনদের অনাকাঙ্ক্ষিত অ্যাটাক ঘটে সেখানে। এবারও প্লেনে আগুন লেগে যায় এবং আবারও তাদেরকে অনাকাঙ্ক্ষিত ল্যান্ডিং করতে হয়, যার কারণে তারা আবারও এলোমেলো হয়ে যায় এবং এক জায়গায় পতিত হয়। আবারও সেই মোটর উপর সেই প্লেনটি ভূপাতিত হয়। আবারও কিছুক্ষণের মধ্যেই তারা সকল সদস্যরা শহীদ হয় সেই যুদ্ধের ময়দানে। আবারও বিজয় প্রাপ্ত হয় সেই এলিয়েনেরা। এরপর আবারও আতঙ্কিতভাবে সেই একই জায়গায় জাগ্রত ঘটে মেজর ক্রেজের। এবার সে ভালোভাবে বুঝতে পারে তার কি করণীয়। সে সার্জেন্ট ফ্যারেল এবং সবাইকে বোঝাতে চেষ্টা করে আমরা যে এলিয়েনদের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত অ্যাটাকের প্ল্যান করেছি, আমরা ভাবছি এই এলিয়েনেরা জানে না, কিন্তু এলিয়েনেরা বাস্তবিক অর্থে সবকিছু জানে। আমরা যদি এই যুদ্ধে অংশগ্রহণ করি তাহলে আমাদের মৃত্যু অনিবার্য, কারণ তারা সবকিছুই জানে। আর আমরা যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমাদের অপর হবে অ্যাটাক, আর যে অ্যাটাক আটকানোর সামর্থ্য আমাদের নেই। আর সেই যুদ্ধের ময়দানে আমরা তারপর পতিত হব, আর অনাকাঙ্ক্ষিত পতিত হওয়ার কারণে আমরা থাকবো দুর্বল। আর এই দুর্বলতার সুযোগ নিয়ে সেই এলিয়েনরা আমাদের উপর করবে অ্যাটাক, যার ফলে আমরা কয়েক মিনিটের মধ্যেই সকল সদস্যরা মারা যাব। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও তার কথা কেউ বিশ্বাস করে না, কারণ সার্জেন্ট ফ্যারেল সে টাইম লুপ বিশ্বাস করতো না। সার্জেন্ট ফ্যারেল বলে তুমি একজন মিথ্যাবাদী এবং তার সকল সদস্যদেরকে বলে দেয় এই লোকের কথা কোনোভাবেই যেন বিশ্বাস করা না হয়। আর যদি কোনো সদস্য এর কথা বিশ্বাস করে তাহলে তার বিরুদ্ধে রয়েছে কঠিন শাস্তি। আর যার কারণে ক্রেজের ইচ্ছা না থাকা সত্ত্বেও বহুবার সেই যুদ্ধের ময়দানে তাকে যেতে হয় মিমিকদের বিরুদ্ধে। আর যার ফলে সে বারবার একটি বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করে প্রতিবার। ক্রেজ বারবার যুদ্ধের ময়দানে যাওয়ার ফলে সেই যুদ্ধের ময়দান সম্পর্কে অনেকটাই অবগত হয়েছিল, আর যার কারণে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিছুটা দূর অব্দি যেতে পারতেছিল প্রতিবার। আর যার কারণে এই পর্যায়ে দেখা হয়ে যায় সেই আইকনের সাথে তার। কারণ আমরা যদি একই কাজ বারবার করতে থাকি তাহলে আমরা অনেকটাই সেই কাজে পারদর্শী হয়ে উঠি, যা ঘটেছিল এই মেজর ক্রেজের সাথেও। সে যুদ্ধের ময়দানে বারবার যাওয়ার ফলে তার কিছুটা অভিজ্ঞতা অর্জন হয়েছিল। আর ক্রেজ বারবার এই যুদ্ধের ময়দানে যাওয়ার ফলে সে বহু মিমিকদের হত্যা করতে পারছিল এইবার। আর ক্রেজ তার টিমের কিছু সদস্যদের বাঁচাতেও সাহায্য করে। আর সেই যুদ্ধের ময়দানে মিমিকদের সংখ্যা ছিল এতটাই বেশি যে সেখানে তারা বেশিক্ষণ সার্ভাইভই করতে পারছিল না, কয়েক মিনিটের মধ্যেই তারা সবাই মারা যাচ্ছিল। আর ক্রেজ বারবার সেই একই জায়গায় জেগে উঠছিল। এরপর একটি যুদ্ধের ময়দানে দেখা হয়ে যায় মেজর ক্রেজের সাথে সেই রিতার। আর সেখানে মেজর ক্রেজ রিতাকে বাঁচানোর চেষ্টা করে। আর রিতা মেজর ক্রেজের এই দুর্ধর্ষ ফাইট দেখে বুঝতে পারে মেজর ক্রেজ কোনো ধরনের টাইম লুপে ফেসে আছে, তা না হলে সে যে টাইপের তার পক্ষে এইভাবে যুদ্ধ করা সম্ভব না। আর যার কারণে রিতা মেজর ক্রেজকে বলে এরপর তুমি যখন মারা যাবে আর তারপর যখন জ্যান্ত হবে সবার আগে যেন আমার সাথে দেখা করো। জানি এখানে আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে রিতা কিভাবে জানলো মেজর ক্রেজের টাইম লুপ সম্বন্ধে। ওয়েট করুন বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই এই উত্তরটাও আপনারা পেয়ে যাবেন। এরপর পরবর্তী জায়গায় যখন কেজ যথাযথভাবে জেগে ওঠে তখন সে সবার আগে দেখা করতে যায় রিটার সাথে, কিন্তু রিটা তাকে দেখে একদমই চিনতে পারে না, কারণ কেজ ছাড়া কোনো কারোর মধ্যেই আগেকার দিনের স্মৃতি বজায় থাকে না। আর যার কারণে মেজর ক্রেজ পরে এক ধরনের দ্বিধায়। তারপরও সে মেজর রিটাকে বারবার বোঝাতে থাকে এই বিষয়টা নিয়ে যে সে এক ধরনের টাইম লুপে আটকা পড়েছে আর বারবার আমি সেই যুদ্ধে যাচ্ছি এবং মারা যাচ্ছি, আর সে সাথে এই পুরো স্কোয়াডটাই ধ্বংস হয়ে যাচ্ছে। কিছুটা হলেও রিটা তার কথা বিশ্বাস করে, আর যার কারণে মেজর কেজকে নিয়ে রিটা রওনা দেয় একজন এলিয়েন বিশেষজ্ঞের কাছে। সেই এলিয়েন বিশেষজ্ঞের নাম ছিল ডক্টর কাটার। এই ডক্টর কাটার আগে মেজর ব্রিঘহ্যামের ল্যাবে একজন প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করত, কিন্তু মেজর ব্রিঘহ্যাম তাকে পাগল বলে আখ্যায়িত করে সেখান থেকে বহিষ্কার করে দিয়েছিল। কারণ এই ডক্টর কাটার সেই মিমিকদের নিয়ে অ্যানালাইসিস করে বুঝতে পেরেছিল সেখানে এক ধরনের রহস্য লুকিয়ে আছে, কিন্তু মেজর ব্রিঘহ্যাম
সে সম্বন্ধে মানতে নারাজ, আর যার কারণে ডক্টর কার্টারকে পাগল বলে আখ্যা দিয়ে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এখানে ডক্টর কার্টার রিটা এবং ক্রেজকে ব্যাখ্যা করে যে বর্তমানে যেই ভয়ঙ্কর মিমিকগুলো পৃথিবীতে বিভীষিকার রূপ নিয়েছে, আসলে এগুলো হলো একটা সুপার অর্গানিজম যাদের মধ্যে সময়কে ফিরিয়ে আনার ক্ষমতা রয়েছে। আর কোনোভাবে যদি কোনো মানব জাতির দ্বারা সেই আলফা অর্থাৎ সেই নীল ধরনের মিমিক যদি মারা যায় আর সেই মিমিকের রক্ত যদি সেই মানব জাতির উপর পড়ে, তাহলে মানব জাতির মধ্যেও সেই শক্তি চলে আসতে পারে। আর এইভাবেই তারা সময়কে বারবার পিছিয়ে দেয়, আর যার ফলে মিমিকরা একই ভুল বারবার করে না, আর এখানে তাদের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। আর এখানে রিটা ক্রেজকে জানায় বর্তমানে ক্রেজ যেভাবে টাইম লুপে আটকা পড়েছিল ঠিক সেইভাবে রিটাও একসময় টাইম লুপে আটকা পড়েছিল, আর ডক্টর কার্টার তাকে এই জায়গা থেকে উদ্ধার করেছিল। রিটা জানায় ভার্ডুনের যুদ্ধের সময় যখন সে একটি আলফাকে হত্যা করে সেই আলফার রক্ত তার উপর পড়েছিল, আর যার ফলে সেই আলফার শক্তি চলে এসেছিল তার মধ্যে। রিটার মধ্যে ক্ষমতা চলে এসেছিল সময়কে বারবার পিছানোর। ক্রেজের সময়ও কিন্তু আমরা একই ঘটনা দেখতে পেয়েছিলাম। ক্রেজও একটি আলফাকে মারার সময় সেই আলফার রক্ত তার গায়ের উপর পড়েছিল মৃত্যুর সময়, আর যার ফলে টাইম লুপে আটকে যায় মেজর ক্রেজ। এখানে আমি আর একটু ডিটেইলি বলে দিই, যখনই একটি আলফা মারা যায় তখনই তার সময়কে পিছনে ফিরিয়ে এনে যায় এবং সেই আলফাকে জীবিত করে ফেলে। আর যেহেতু সেই আলফার রক্ত তাদের উপর পড়েছিল, আর তার কারণে মেজর ক্রেজ এবং রিটাও সেই আলফার অংশ হয়ে উঠেছিল, আর যার কারণে আলফার মতো তারাও বারবার টাইম লুপে ফেসে যাচ্ছিল, আর যার ফলে তারা বারবার মারা যাওয়ার পরও সময় বারবার পিছিয়ে তাদেরকে সেই একই জায়গায় নিয়ে আসছিল। ভার্ডুনের লড়াইয়ে যে রিটা 100 মিমিকদের হত্যা করেছিল সেটাও তারা বুঝতে পারে কিভাবে। এই টাইম লুপের মাধ্যমে রিটা বারবার জ্যান্ত হয়ে সেই টাইম লুপের মধ্যে দিয়ে গিয়ে সেই মিমিকদেরকে সে হত্যা করেছিল, আর হয়ে উঠেছিল বর্তমান প্রজন্মের আইকন। কিন্তু দুর্ভাগ্যবশত রিটার মধ্যে আর সেই ক্ষমতা নেই, কারণ লাস্ট টাইমে রিটা গুরুতর আহত হওয়ার পর রিটার শরীরে মানব দেহের রক্ত সঞ্চালন করা হয়েছিল। এই আলফা একমাত্র নষ্ট হবে যদি সেই দেহে অন্য কোনো মানব শরীরে রক্ত সঞ্চালন করা হয়, আর যার কারণে রিটা সেই শক্তি নষ্ট হয়ে গেছে, আর যার কারণে রিটা সেই সময় লুপ থেকে বেরিয়ে যায়। এখানে রিটা ক্রেজকে জানায় তার মধ্যে যে বর্তমানে শক্তি রয়েছে অর্থাৎ টাইম লুপে ফিরে যাওয়ার, সেই শক্তিটা নিয়েই কিন্তু এলিয়েনদের বিরুদ্ধে লড়াই করা যায়, আর সেই শক্তি ব্যবহার করেই লড়াই করে এলিয়েনদের বিরুদ্ধে জিতা সম্ভব তাদের। আর এই পদ্ধতি ছাড়া তাদের কাছে আর কোনো পদ্ধতি নেই যার দ্বারা মিমিকদের বিরুদ্ধে লড়াই করে জিতা যায়। কিন্তু ক্রেজের কিছুই বুঝতে পারে না। ক্রেজ জিজ্ঞেস করে বসে কিন্তু কিভাবে এটা সম্ভব। তখন ডাক্তার কার্টার বলে এই সকল আলফাদেরকে পরিচালনা করে একটি ওমেগা, যেটা সকলের মা হিসেবে পরিচিত। এই ওমেগার দ্বারাই সকলে বারবার টাইম লুপে আটকে যাচ্ছিল, আর এই ওমেগা হলো সকল আলফাদের মস্তিষ্ক। আর ডক্টর কার্টার বলে যদি আমরা কোনোভাবে সেই ওমেগা নষ্ট করতে পারি বা ব্লাস্ট করতে পারি তাহলে সকল মিমিকদের মারা সম্ভব, আর আমরা এইভাবেই একমাত্র জয় পেতে পারি। আর এই লক্ষ্য নিয়েই ক্রেজ এবং রিটা সেই ওমেগার উদ্দেশ্যে রওনা দেয়। যে কোনো উপায়ে এই ওমেগা তাদের ধ্বংস করতে হবে, আর নয়তো এই পৃথিবী জুড়ে রাজ করবে সেই মিমিকরা, যারা তৈরি করবে বিভৎস জাহান্নাম এই দুনিয়াতে। কিন্তু এই ওমেগা সম্পর্কে তারা ছিল সম্পূর্ণ অজ্ঞাত, কারণ এই ওমেগা ছিল খুবই একটি প্রাইভেট স্থানে, যেটা একমাত্র ক্রেজের পক্ষে জানা সম্ভব, কারণ তার কাছে রয়েছে একমাত্র টাইম লুপের সেই শক্তি। সে ছাড়া এই ওমেগা কোথায় আছে জানা সম্ভব না। আর সেই ওমেগার চিত্র হঠাৎই ভেসে উঠতে পারে ক্রেজের চোখে, আর সেই অপেক্ষাতেই তারা সবাই দিন গুনতে থাকে। তারা ভাবতে থাকে কবে ক্রেজ সেই দৃশ্য দেখবে, আর তারপর ওমেগাকে তারা ধ্বংস করবে। আর এর মধ্যেই রিটাও ক্রেজকে একটি ভয়ঙ্কর ট্রেনিং এর মাধ্যমে প্রশিক্ষিত করতে থাকে। ক্রেজ প্রথমে না পারলেও ধীরে ধীরে সে প্রশিক্ষণের মাধ্যমে একজন সুদক্ষ সদস্য হয়ে ওঠে। এইভাবে কেটে যায় বহুদিন। রিটা বারবার ট্রেনিং দিতে থাকে ক্রেজকে। ট্রেনিং এর সময় বারবার ক্রেজ মারা যাচ্ছিল, বারবার রিটা তাকে গুলি করে নয়তো বা কোনোভাবে মারছিল, আর বারবার ক্রেজ একইভাবে জিন্দা হচ্ছিল। কিন্তু এইভাবে এক সময় ক্রেজ হয়ে ওঠে একজন দক্ষ সদস্য অর্থাৎ আর্মি, হয়ে ওঠে মিমিকদের বিরুদ্ধে এক ভয়ঙ্কর অস্ত্রের নাম। এইভাবে সম্পূর্ণ হয় ক্রেজের ট্রেনিং। এরপর হঠাৎই একদিন ক্রেজ স্বপ্নে দেখে জার্মানির একটি বাঁধে নিচে রয়েছে সেই ওমেগা। এরপর থেকে সবার লক্ষ্য হয়ে যায় সেই জার্মানির ওই বাঁধে পৌঁছানোর, যাতে তারা সেখানে থাকা ওমেগাকে ধ্বংস করতে পারে। তারা আবারও লড়াইয়ের ময়দানে বারবার যেতে থাকে, কিন্তু কোনোভাবেই তারা সেই লড়াইয়ের ময়দান থেকে বেরিয়ে যেতে পারছিল না। কোনো না কোনো ভাবে তারা সেই যুদ্ধের ময়দানে মারা যাচ্ছিল, আর বারবার তাদেরকে প্রথম থেকে শুরু করতে হচ্ছিল। এইভাবে বেশ কয়েকবার তাদের সাথে ঘটতে থাকে। একসময় তারা সেই জায়গা থেকে পালাতে সক্ষম হয় মেজর ক্রেজ এবং রিটার সুদক্ষতার কারণে। এর ফাঁকে আমরা বলে নিই, অনেক দিন রিটা এবং ক্রেজ একসাথে থাকার কারণে রিটার প্রতি এক ধরনের আকর্ষণ তৈরি হয় ক্রেজের, কারণ এই টাইম লুপে ফাঁসার জন্য ক্রেজের মধ্যে সমস্ত ধরনের স্মৃতি থেকে যায় তার স্মৃতির মধ্যে। কিন্তু অপরপক্ষে রিটার মধ্যে এর কোনো কিছুই থাকে না, কারণ রিটার মধ্যে তো সেই শক্তি বর্তমানে নেই, কারণ তার মধ্যে মানব রক্ত সঞ্চালনের পর তার শক্তি চলে গিয়েছিল। কিন্তু সবকিছুই মনে ছিল এই মেজর ক্রেজের, আর যার কারণে যত সময় যাচ্ছিল ক্রেজ এই রিটার উপর দুর্বল হতে শুরু করেছিল। আর এই দুর্বলতার কারণে বারবার যখন যুদ্ধের ময়দানে মেজর ক্রেজের সামনে রিটা মারা যাচ্ছিল, এক ধরনের দুর্বলতা তৈরি হয়েছিল এই মেজর ক্রেজের ভিতরে।
তার সাহসিকতা, তার অস্ত্র চালনা দেখে মেজর ক্রেজ কিছুটা বিহ্বল হয়ে পড়েছিল। কিন্তু এখানে তো মেজর ক্রেজের কিছু করার নেই, তাদেরকে যে কোনো উপায়ে সেই ওমেগাকে ধ্বংস করতে হবে, আর সেটাই ছিল তাদের বর্তমানের মূল উদ্দেশ্য। আর তা না হলে মানব জাতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তারা বেশ কয়েকবার মৃত্যুর পর তারা সেখান থেকে পালাতে সক্ষম হয় এবং তারা দুইজনেই এরপর একটি খামার বাড়িতে উপস্থিত হতে সক্ষম হয়। কিন্তু এখান থেকে তারা আর কিছুতেই সামনে এগোতে পারছে না, কারণ এরপর তারা কখনোই আসেনি বা এখান অবধি তারা এর আগে আসতে পারেনি, যার কারণে তাদের এরপর কি হবে কোনো আইডিয়াই নেই। তারা দুইজনেই এখান থেকে একটি হেলিকপ্টারে যাওয়ার সময় প্রতিবারই মিমিকদের দ্বারা আক্রমণের ফলে প্রতিবারই এখানে মারা যাচ্ছিল তারা দুইজন। রিটাকে বারবার মারা যেতে দেখে ক্রেজের অবস্থা আরো দুর্বল হতে শুরু করে এখানে। আর এরপর যখন ক্রেজের মৃত্যু হয় তখন সে সিদ্ধান্ত নেয় সে আর রিটার সাথে দেখা করবে না, কারণ রিটার প্রতি ছিল তার এক ধরনের দুর্বলতা। তাই সে রিটার সাথে দেখা না করেই সেই বাঁধের উদ্দেশ্যে রওনা দেয়, আর এবং সে সেই বাঁধে পৌঁছেও যায়। কিন্তু অবাক করার বিষয় সেখানে ক্রেজ ওমেগা কোথাও খুঁজে পায় না, আর এই বাঁধেই একটি আলফা তার উপর এক ধরনের আক্রমণ চালায়, যার উদ্দেশ্য ছিল এই ক্রেজের কাছ থেকে সেই টাইম লুপের শক্তি ছিনিয়ে নেওয়া। আর যার কোনো ক্রেজ আর দ্বিতীয় কোনো উপায় না পেয়ে ইচ্ছাকৃতভাবে নিজেকে ডুবিয়ে সেখানে মেরে ফেলে। আর তারপর মেজর ক্রেজ আবারও আগের টাইমে ফিরে যায়, আবার সেই আগের মেজর ফেরেল। মেজর ক্রেজ হয়ে গিয়েছিল বর্তমানে অনেক সাহসী এবং দক্ষ, কারণ যুদ্ধ সম্পর্কে তার একটা মোটামুটি ধারণা চলে এসেছিল ভেতরে। এরপর মেজর ক্রেজ আবারও রিটা এবং ডক্টর কাটারের সাহায্য নেয়। সেখানে গিয়ে মেজর ক্রেজ জানায়, আমি যাকে স্বপ্নে দেখেছিলাম যে বাঁধে ওমেগা আছে, কিন্তু সেখানে বাস্তবিক অর্থে ওমেগা নেই, আর এটা ছিল ওমেগার একটি ভুল ধরনের তথ্য। আর এই পর্যায়ে ডক্টর কার্টার বলে, আমি মেজর ব্রিঘামের ওখানে কাজ করার সময় এক ধরনের আধুনিক ডিভাইস তৈরি করেছিলাম, যার সাহায্যে মানুষ এবং আলফার মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব এবং অতি সহজে জানা যেতে পারে সেখানে কিভাবে যাওয়া যায় এবং সেই ওমেগা কোথায় আছে, কারণ একমাত্র আলফাই জানতে পারে ওমেগা কোথায় আছে। আর যদি আলফার সাথে সেই টাইম লুপে ফেসে যাওয়া ব্যক্তির একটি সংযোগ ঘটতে পারে, তাহলে সেই ব্যক্তিও দেখতে পারে কোথায় আছে সেই ওমেগা এবং ওমেগার প্ল্যান সম্পর্কেও সেই ব্যক্তিটি অবগত হতে পারে। কিন্তু বর্তমানে সেই ডিভাইসটি আর নেই ডক্টর কাটারের কাছে, সেই ডিভাইসটি আছে বর্তমানে মেজর ব্রিঘামের কাছে, আর ব্রিঘাম সেটি বাজেয়াপ্তা করে তার কাছে রেখে দিয়েছিল, আর যার নেওয়া ছিল পুরোপুরি নিষেধ। আর তা শুনে মেজর ক্রেজ এবং রিটা বারবার যেতে থাকে ব্রিঘামের কাছে, আর ব্রিঘাম তা কোনোভাবেই মানতে নারাজ যে এই ধরনের কোনো কিছু ঘটতে পারে। প্রতিবারই মেজর ব্রিঘাম, মেজর ক্রেজ নয়তো রিটা, অথবা রিটা এবং ক্রেজ মেজর ব্রিঘামকে মারছিল। আর এইভাবে বেশ কয়েকবার হয়ে যাওয়ার পর তারা একবার বোঝাতে সক্ষম হয় মেজর ব্রিঘামকে যে কিভাবে আলফা অর্থাৎ মিমিকদের মারা সম্ভব। মেজর হালকা করে বিশ্বাস করে তাদের এই বিষয়টা, এবং তারপর মেজর ব্রিঘাম তাদের হাতে তুলে দেয় সেই আধুনিক ডিভাইসটি। ডক্টর কার্টার আরও বলেছিল এই ডিভাইস একমাত্র কাজ করবে কোনো আলফার গায়ে লাগানোর পর, কিন্তু তাদের কাছে ছিল না কোনো আলফা, তাদের কাছে ছিল না কোনো উপায়। কিন্তু তখনই মেজর ক্রেজ হঠাৎই একটি বুদ্ধিমত্তার উত্তর দেয়, যেহেতু তার গায়ের ওপর একটি আলফার রক্ত পড়েছিল, তাই এখন বর্তমানে মেজর ক্রেজও একজন আলফা, আর যেটা সে ব্রিঘামকেও বলেছিল। আর তার কারণেই মেজর ব্রিঘাম সেটা বিশ্বাস করে তার হাতে সেই আধুনিক ডিভাইসটি তুলে দিয়েছিল। কিন্তু এই ডিভাইসটি নিয়ে যখন চলে আসছিল তখন মেজর ব্রিঘামের অর্ডারে আবারও গার্ড তাদের উপর হামলা করে, আর তাই তারা দুইজনে একটি গাড়ি নিয়ে পালানোর জন্য চেষ্টা করে। গাড়িতে পালানো অবস্থায় মেজর ক্রেজ তার উপর সেই ডিভাইসটি প্রয়োগ করে এবং তার চোখ দুটো কালো হয়ে যায়, একদম কালো আলকাতরার মতো। সেই ডিভাইসটি মেজর ক্রেজের গায়ে লাগানোর পরে মেজর ক্রেজ স্বপ্ন দেখতে থাকে। মেজর ক্রেজ দেখতে পায় বর্তমানে ওমেগা রয়েছে ফ্রান্সের একটি পিরামিডের নিচে, কিন্তু দুর্ভাগ্যবশত এরপরই মেজর ক্রেজ গুরুতরভাবে আহত হয়ে অজ্ঞান হয়ে যায় সেখানে। আর পরবর্তীতে যখন মেজর ক্রেজ জ্ঞান ফিরে পায়, সে নিজেকে আবিষ্কার করে একটি হাসপাতালে এবং সে দেখতে পায় তার ভেতর দিয়ে পরিচালিত হচ্ছে মানব শরীরের রক্ত। আর তখন সে বুঝতে পারে তার মধ্যে থাকা শক্তি অবলুপ্ত হয়েছে বর্তমানে, আর এর মানে হচ্ছে মেজর ক্রেজ তার মধ্যে থাকা শক্তি হারিয়ে ফেলেছে। অর্থাৎ মেজর ক্রেজ এবার যদি মারা যায় তাহলে আর সে কোনোভাবেই জ্যান্ত হতে পারবে না, কারণ তার ভেতরে আর শক্তি নেই। যাই হোক, এখানে রিটা এসে আবারও তাকে সেই হসপিটাল থেকে মুক্ত করে। কিন্তু যখন রিটা এই সম্পর্কে জানতে পারে তখন রিটা হতবাক হয়ে যায়। রিটা বুঝতে পারে আর কোনোভাবে সেই ওমেগা ধ্বংস করা তাদের পক্ষে সম্ভব নয়, কারণ তাদের কাছে আবারও মৃত্যুর পর জেগে ওঠার কোনো নেই শক্তি, যার কারণে তারা একটু বিচলিত হতে থাকে। আর এই বিশাল কাজের জন্য এখন তাদের প্রয়োজন একটি বিশাল বাহিনী, আর যার কারণে তারা সিদ্ধান্ত নেয় এখন প্রয়োজন তাদের কাছে সেই যে এস স্কোয়াড, আর তাই তারা সিদ্ধান্ত নেয় এখন তারা সাহায্য নেবে সেই স্কোয়াডে। আর তারপর যখন ক্রেজ তাদের সামনে গিয়ে তাদের কাছে সেই সাহায্যের কথা বলে, তারা প্রত্যেকেই এই সম্পর্কে অবগত ছিল যে ক্রেজ একজন মিথ্যাবাদী, তাই সকলে তার বিরুদ্ধে না বলে যে কোনোভাবেই তাকে তারা সাহায্য করবে না। কিন্তু মেজর রিটা যখন তাদের সামনে এসে এই বিষয়ে সহযোগিতা চায় তখন তারা সহযোগিতা করতে রাজি হয়। তখন তারা বিশ্বাস করেছিল রিটার কথা, তারা রিটার কথা বিশ্বাস করেছিল, কারণ আগেই বলেছি রিটা তাদের কাছে ছিল এখন বর্তমানের একজন সুপার হিরো আইকন। এর পরবর্তী দৃশ্যতে আমরা দেখতে পাই তারা একটি বিমান চুরি করে সকলে সেই প্যারিস পিরামিডের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু সেই পিরামিডে ল্যান্ড করার আগেই সেই মিমিকরা তাদের উপর আক্রমণ করে দেয়। সেখানে শহীদ হতে থাকে সকল সদস্যরা।
যার কারণে তারা কোনোভাবে সেই পিরামিডের কাছে যেতে পারছিল না। কিন্তু তারা ক্র্যাশ ল্যান্ড করে সেই পিরামিডের আশেপাশে। এখানে ক্রেজ এবং রিটা সকল সদস্যকে সতর্ক করে দেয়। তারা বলে কোনোভাবেই যেন তারা আলফা মিমিককে হত্যা না করে। যদি একটা আলফা মিমিক হত্যা হয়ে যায় তাহলে আবারও ওমেগা সময় রিসেট করে অতীতে নিয়ে চলে যাবে এবং আবারও তাদেরকে সেই প্রথম থেকে শুরু করতে হবে, যা ছিল অনেক কষ্টসাধ্য এবং যন্ত্রণাদায়ক। আর তাই সকল সদস্যরা আলফাদের থেকে লুকিয়ে সাধারণ মিমিকদের সাথে ফাইট করতে থাকে। আর এই ফাইটে জেএস স্কোয়াডের অর্ধেক সদস্য মারা যায়, শুধু জ্যান্ত থাকে মেজর ক্রেজ এবং মেজর রিটা। আর তারপর মেজর ক্রেজ এবং মেজর রিটা আবারও সেই পুরনো বিমানটিকে চালু কোনোভাবে সেই পিরামিডের ভেতরে যেতে সক্ষম হয়। আর জেএস স্কোয়াডের বাকি সদস্যরা সেখানে তাদের নিজেদেরকে বলিদান করে মেজর রিটা এবং মেজর ক্রেজকে ভেতরে যেতে সহযোগিতা করেছিল। পিরামিডে ঢোকার পর তারা দেখতে পায় সেখানে রয়েছে একটি আলফা। সে আলফা তাদের উপর হামলা চালায়। পরিকল্পনা মাফিক রিটা তাকে জানায়, অর্থাৎ মেজর ক্রেজকে জানায় সে কোনোভাবে এই আলফাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে আর সে যেন ওমেগাকে গিয়ে হত্যা করে। মেজর ক্রেজ তার বেল্টে বাঁধা বোমের সাহায্যে ওমেগাকে ধ্বংস করে দেবে। কিন্তু এই প্ল্যানে কাজ করার সময় হঠাৎই সেই আলফা রিটার উপর আক্রমণ করে দেয় এবং রিটাকে হত্যা করে। এরপর সোজা রওনা হয় ক্রেজকে আটকানোর জন্য। এরপর ক্রেজ যখনই ওমেগা দেখতে পায় তখনই হঠাৎ করে আক্রমণ করে বসে সেই আলফা ক্রেজের ওপর। একটি সুচালো বস্তু দিয়ে ক্রেজকে এফোর ওপর করে দেয় সেই আলফাটি। কিন্তু সৌভাগ্যবশত ক্রেজ সেই বোমাগুলো আনপিন করে ছেড়ে দেয় ওমেগার ভিতরে। আর তখনই ঘটে এক বিশাল বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় ওমেগা, সেই সাথে ধ্বংস হয়ে যায় সকল আলফা এবং সকল সাধারণ মিমিকগুলো। পৃথিবী মুক্ত হয় এক ভয়ঙ্কর দাবানল থেকে, এক ভয়ঙ্কর ভবিষ্যৎ থেকে, যেটা নায়ক ছিল জেএস স্কোয়াডের সকল সদস্যরা এবং রিটার বলিদান এবং সেই সাথে ক্রেজের আত্মবিশ্বাস। কিন্তু যখন ক্রেজ ওমেগাকে ধ্বংস করছিল হঠাৎই তার রক্ত এসে আবারও পড়ে ক্রেজের ওপর। আর যার ফলে ক্রেজের ওপর আবারও সেই টাইম লুপের বিষয়টি চলে আসে। আর যার কারণে ক্রেজ আবারও জেগে ওঠে সেই লন্ডনে যাওয়ার আগে হেলিকপ্টারের ভেতরে। এই সময়টি ছিল সেই সময় যখন মেজর ক্রেজ জেনারেল ব্রিঘামের সাথে দেখা করতে যাচ্ছিল। এরপর আমরা দেখতে মেজর ব্রিঘাম একটি ঘোষণা দিচ্ছেন, যেখানে মেজর ব্রিঘাম বলেন হঠাৎই এক ধরনের শক্তির কারণে সমস্ত জার্মান এবং প্যারিস সেই মিমিকদের হাত থেকে রক্ষা হয়ে গেছে। অর্থাৎ বর্তমান পৃথিবী হঠাৎ করেই এলিয়েনদের হাত থেকে রক্ষা পেয়ে গেছে। কিন্তু আসল জিনিসটি তো ছিল অন্য কিছু। এখানে রয়েছিল জেএস স্কোয়াডের একটি বলিদান, রিটার বলিদান এবং মেজর ক্রেজের যন্ত্রণাদায়ক মৃত্যুর বারবার প্রতিচ্ছবি। এরপর ক্রেজ সেই বিমান থেকে নেমে হিট্রোর সেই ঘাঁটিতে যায়, যেখানে সে দেখতে পায় যে এস স্কোয়াডের সবাই জীবিত আছে। সেখানে তার দেখা হয়ে যায় রিটার সাথে। কারণটা আপনারা আগেই শুনেছেন, ক্রেজের মনে ছিল রিটার জন্য অনেক ভালোবাসা, আর যার কারণে সে সেখানে সোজাসুজি রিটার কাছে গিয়েছিল। কিন্তু এখানে রিটা তাকে চিনতেই পারে না, যার কারণে এখানে ক্রেজ হেসে ওঠে। আর এখানেই মূলত গল্পের সমাপ্তি ঘটে। বন্ধুরা, মুভিটা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আমার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, আশা করি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোন ধরনের মুভির এক্সপ্লেনেশন পরবর্তীতে চান। আর আমি রেকমেন্ড করব টম ক্রুজের এই হিট মুভিটি আপনারা অবশ্যই দেখবেন আর অনুধাবন করবেন এক অন্যরকম অভিজ্ঞতা। আর আমি গ্যারান্টেড এই মুভিটি দেখার পর আপনাদের অবশ্যই এই মুভিটি ভালো লাগতে বাধ্য। ওকে বন্ধুরা, আর কথা না বাড়ায় ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।